জানবো যে আজকে আমরা ক্যালকুলাসের একটা অংশ হচ্ছে আমরা জানি সমাকলন বা যোগজীকরণ। সমাকলন বা যোগজীকরণ। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার যে যোগজীকরণ। দেখো সমাকলন সমাকলন বা যোগজীকরণ, সমাকলন বা যোগজীকরণ। হ্যাঁ, এটার আরেকটা, এটা আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেশন। এটাকে বলি আমরা ইন্টিগ্রেশন। সো দেখো এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলাসের একটা অংশ হচ্ছে এটা, আমরা যেটাকে বলি সমষ্টি নির্ণয়, ক্ষেত্রফল। কারণ সাধারণত বক্রপৃষ্ঠের, যেমন ধরো কোনো একটা বক্রতল আছে, ওই বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি, কোনো একটা বড় মানে হচ্ছে অনেক বড় একটা বিশাল নির্দিষ্ট কোনো শেপ নাই এমন কোনো বস্তুর বা নির্দিষ্ট আকার নেই এমন কোনো বস্তুর দেখা যাচ্ছে কি যে ক্ষেত্রফল বের করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমাকলনটা ব্যবহার করে থাকি। সো সাধারণত অনেক বড় বড় ক্যালকুলেশনের জন্য যেগুলো ক্ষুদ্রতে ক্ষুদ্র পরিবর্তন হয় সেই সাপেক্ষে আমরা এই সমাকলনটা করতে পারি। তো সমাকলনটা করার আগে সমাকলন আবার দুইটা অংশে বিভক্ত। সমাকলন দুইটা অংশে বিভক্ত, একটাকে বলি আমরা অনির্দিষ্ট, একটাকে বলি আমরা অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট, একটাকে বলি আমরা অনির্দিষ্ট যৌগজ, অনির্দিষ্ট যৌগজ বলি, আরেকটা বলি আমরা নির্দিষ্ট যৌগজ। কি বলি আমরা একটা? আরেকটা হচ্ছে তোমার নির্দিষ্ট যৌগজ, নির্দিষ্ট যৌগজ। দেখো তো ইন্টিগ্রেশন বা সমাকলনকে আমরা দুইটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ আর একটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট যৌগজটা হচ্ছে দেখো এই যে এটা আছে, ধরো আমি এভাবে লিখলাম, ধরো একটা ফাংশন লিখলাম ফাংশন অফ x। এই ফাংশন অফ x টা যদি আমি এভাবে প্রকাশ করি, দেখো যে এরকম জাস্ট লিখলাম x টু দ্য পাওয়ার n dx। এইখানে দেখো কোনো লিমিট দেয়া নেই, মানে কোনো নির্দিষ্ট মান দেয়া নেই যে আমাকে কত থেকে কত দূর করতে হবে, আমি কতটুকু করব তার কোনো নির্দিষ্ট অংশ দেয়া নেই। যদি অংশ না দেয়া থাকে তখন এটাকে বলি আমরা অনির্দিষ্ট যৌগজ। সেই ক্ষেত্রে আমি যখন ক্ষেত্রফলটা বের করব সেই ক্ষেত্রফলটা হবে অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রফল। আর যদি আমরা দেখি যে এরকম ভাবে দেখো একটা নির্দিষ্ট মান দেয়া থাকে, একটা নির্দিষ্ট লিমিট দেয়া আছে, মানে হচ্ছে এরকম যে তুমি 5 থেকে 10 কিলোমিটার ভেতরে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, তুমি 2 থেকে 3 কিলোমিটার ভেতরে ক্ষেত্রফল নির্ণয় করবা। তোমার একটা নির্দিষ্ট তল আছে, একটা জমি আছে, তোমার আঁকাবাঁকা একটা জমি আছে, ওই জমিটার তুমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এক প্রান্ত হচ্ছে তুমি একটা প্রান্ত যেখানে ধরেছো মূল বিন্দুটা সেখানে ধরো হচ্ছে x, মানে বিষয়টা ঠিক এরকম ধরতে পারো। সো আমি বলছিলাম তোমরা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য, তো যেটা বুঝাচ্ছিলাম যে সমাকলনকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ আর একটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। তো নির্দিষ্ট যৌগজ বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে এরকম যে ধরো যে এইখান থেকে তুমি এইটুকু দেখো এইটার একটা এরকম কিছু একটা আছে, অথবা তোমার এরকম দেখো এরকম কিছু একটা আছে। তো ধরো যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এইখানে যে পয়েন্টটা ধরছো এটার মান হচ্ছে x নট, এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান, এটা হচ্ছে তোমার x। তাহলে আমি বলবো এই যে তোমাকে যদি বলা হয় বা আমি এটা যদি না করি, যদি এরকম বলা একটা রেখা আছে দেখো এখানে, ধরো এটা হচ্ছে x নট, এখানে ধরো x, এটা x1, এটা ধরো হচ্ছে x2, এরকম এটা x3। এখন তোমাকে বলা হলো যে তুমি যে কাজটা করবা x0 থেকে x1 পর্যন্ত তুমি মান বের করবা। কতটুকু করবা? এই x0 থেকে এইটুকুর মান করবা, অর্থাৎ তুমি এইটুকু করবা, শুধুমাত্র এইটুকু অংশের কাজ করবা। এটা হচ্ছে একটা নির্দিষ্ট যৌগজ। নির্দিষ্ট তোমাকে বলে দেওয়া হয়েছে যে এইটুকু কাজ করতে হবে, তাহলে হবে এটা নির্দিষ্ট। আচ্ছা, এইটুকু না বলে তোমাকে যদি বলতো x0 থেকে তুমি যদি করো x2 পর্যন্ত, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট যৌগজ। নির্দিষ্ট যৌগজ কারণ তোমাকে একটা ধরাবাঁধা নিয়ম দিয়ে দিচ্ছে যে তোমাকে এইটুকুর মধ্যে কাজ করতে হবে, এর বাইরে তুমি যেতে পারবা না। বুঝতে পেরেছো? মানে তোমার হাতে ধরো তো তোমার কাছে একটা প্লেট দেওয়া হয়েছে, প্লেট দিয়ে বলছে যে তোমার কাচ্চি বিরিয়ানি রাখছো, তুমি একটা প্লেটের মধ্যে কাচ্চি বিরিয়ানি রাখছো। এখন তোমাকে বলা হয়েছে যে এর এতটুকু অংশ মানে শুরু করছো, শুরুটা কোথায়? x0, শুরুটা হচ্ছে x0, শুরু হচ্ছে x0। এখন বলা হয়েছে তোমাকে যে এই প্লেটের এতটুকু অংশ তুমি খাইতে পারবা, বাকিটা খাইবা না। ওই যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট করে তুমি যদি চিন্তা করো তাহলে নির্দিষ্ট করে করলে এটা হবে নির্দিষ্ট যৌগজ। কিন্তু তোমাকে যদি বলা হইতো যে তুমি খাও, তুমি তোমাকে বলা হয়নি কতটুকু খাওয়ার জন্য, তুমি খাচ্ছো কিন্তু কতটুকু খাচ্ছ সেটা কিন্তু বলা হয়নি, সেটা হবে অনির্দিষ্ট। এটাই হচ্ছে অনির্দিষ্ট, যেটা কোনো কি নির্দিষ্ট কোনো নিয়মের ভেতরে থাকবে না, নিয়মের অধীনে নাই, নিয়মের বাইরে চলে গেছে, যত খুশি তত করে নাও, তত করো, সেটাই হচ্ছে তোমার। তার মানে তোমাকে বিরিয়ানি দিছে, কাচ্চি বিরিয়ানি দিছে, তুমি যত খুশি তত খাও, এটা হচ্ছে অনির্দিষ্ট। যদি বলে দেয় নির্দিষ্ট যে এতটুকু খাও, তখন বলতে হবে এটা নির্দিষ্ট। ঠিক আছে? তো আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে এটা হচ্ছে একটা নির্দিষ্ট, দেখো একটা লিমিট, এটা হচ্ছে সমাকলন চিহ্ন, এটা হচ্ছে সমাকলন চিহ্ন বা এটাকে আমরা বলি সমাকলন অপারেটর বলি আমরা। ঠিক আছে? ইন্টিগ্রেট, এটা হচ্ছে তোমার সামেশন, এটাকে আমরা সামেশন বলি। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার এই যে এটার নাম হচ্ছে তোমার নিম্ন সীমা। মাথায় রাখতে হবে
তুমি যেখান থেকে শুরু করছো এটা নিম্ন সীমা, যেখান থেকে শুরু করবে সেটা নিম্ন সীমা, যেখানে গিয়ে তুমি শেষ করছো সেটা উচ্চ সীমা। তার মানে তুমি একটা বেগ নিয়ে যাচ্ছ, তুমি যেখানে আসো এটা হচ্ছে তোমার নিম্ন সীমা, তুমি সামনে গিয়ে গেছো সেটা তোমার উচ্চ সীমা। তুমি যতটুকু গেছো সেইখানে তুমি দশা তো বোঝো, দশা কি, যে কোনো মুহূর্তে কিছু একটা পরিমাপ করছো সেটাই দশা। আচ্ছা, যে কোনো মুহূর্তে কোনো একটা যেমন বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি নির্ণয় হচ্ছে দশায়, ইত্যাদি বর্ণনা করি সেটা হচ্ছে দশায়। এবার আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি একটা জায়গায় ছিলা, সেখান থেকে আরেকটা জায়গায় গেলা, যেখানে ছিলা সেটা হচ্ছে নিম্ন সীমা, যেখানে গেলে সেটা হচ্ছে উচ্চ সীমা। রিপোর্ট দেখো এখানে, তাহলে এইখানে তুমি ছিলা, যে এই যে এক্সট্রা এটা হচ্ছে মূল চলক এখানে, বুঝতে পারছো? মানে এই যে এক্সট্রা আছে এটা হচ্ছে মূল অপারেটর, এটা হচ্ছে এখানে চলক, এটা হচ্ছে আমার এখানে মেইন চলক, বুঝতে পারছো? এই চলকের মানটা, এই চলকের মানটা একটা নির্দিষ্ট করে দেয়া আছে, এই চলকের কাজ তুমি ততটুকু করতে পারবা যতটুকু ধরা বাঁধা নিয়ম দেওয়া হয়েছে। একটা নিয়ম দিয়ে দিছে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বলছে যে তোমাকে এখানে করতে হবে কতটুকু আছে, এখানে অনেকগুলো x নট আছে, ধরো এটা বিন্দুগুলো এরকম হবে, x1 দেয়া আছে, x2 দেয়া আছে, x3 দেয়া আছে, x2 x3, তোমাকে বলছে কি x1 থেকে x2 পর্যন্ত কাজ করতে হবে, অথবা x1 থেকে x নট থেকে x পর্যন্ত কাজ করতে হবে। তাহলে দেখো আমি এইটুকুর কাজ করব, তাহলে এটা হচ্ছে আমার নিম্ন সীমা, এটা হচ্ছে আমার নিম্ন সীমা, নিম্ন সীমা, ঠিক আছে? আর এই যে এখানে এটা হচ্ছে আমার ঊর্ধ্ব সীমা, এটা হচ্ছে আমার উচ্চ সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। আমি এই যে একটা নির্দিষ্ট রেখার মধ্যে আমি কাজ করতে, একটা নির্দিষ্ট রেখা নিয়ে কাজ করতেছি, যার প্রাথমিক অবস্থানকে নিম্ন সীমা আর শেষ অবস্থানকে উচ্চ সীমা বলছি। আচ্ছা, যেমন এইটা নিম্ন সীমার ক্ষেত্রে, এটা তো সরণের ক্ষেত্রে বললাম। এবার যদি সরণ না বলে সময় বলতাম, ধরো এটা হচ্ছে টি নট সময়, এটা হচ্ছে নিম্ন সীমা, সময়ের জন্য এটা হচ্ছে নিম্ন সীমা। তাহলে এইখানে যখন গেল একটা সময় হয়েছে না, তাহলে টি, এইখান থেকে যখন এখানে গেল তখন নতুন একটা সময় পাবা, সেটা হচ্ছে টি। তাহলে আমার এটা নিম্ন সীমা, এটা সময়ের জন্য এটা উচ্চ সীমা। আচ্ছা, আমি তো এখানে না ধরে এই টি ওয়ান কে না ধরে, আমি যদি টি না ধরে এখানে ধরি, ধরো এটা টি ওয়ান, তাহলে এই ক্ষেত্রে যদি আমি ধরি যে টি নট থেকে টি ওয়ান পর্যন্ত বের করো, তাহলে টি নট হচ্ছে আমার নিম্ন সীমা আর টি টু হচ্ছে আমার উচ্চ সীমা। এবার চিন্তা করো, আমি এই দুইটা থেকে একটাও ধরলাম না, ধরলাম হচ্ছে এখানে টি থ্রি। তাহলে তোমাকে বললো যে এইটা যদি দেই, এর মানে হচ্ছে দেখো টি নট থেকে কোথায় টি থ্রি পর্যন্ত কাজ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার n dx আমি কোথায় থেকে করব, টি নট থেকে 3। তবে একটু মাথায় রাখতে হবে যে এইখানে লিমিটটা আমি কি দেব, লিমিটটা আমি কি বসাবো, লিমিট বসাইতে হবে পরিবর্তন কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে তার অনুযায়ী। হচ্ছে সরণের পরিবর্তন লিমিট দিবার সময় এটা হবে না, সরণের পরিবর্তন হলে সময় দিয়ে লিমিট করতে পারবো না, সময়ের পরিবর্তন হলে সরণ দিয়ে করতে পারবো না। অর্থাৎ সময়ের সাপেক্ষে হলে সময় কি করতে হবে, সরণের সাপেক্ষে বললে সরণ কি করতে হবে, বেগের সাপেক্ষে বললে বেগই করতে হবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে যেহেতু এখানে x আছে, x মানে কি সরণ, এর মানে সরণের সাপেক্ষে পরিবর্তন আসবে। তো সরণের সাপেক্ষে দিলে এখানে কি দেব আমরা x নট, এখানে কি দেব আমি x3 দিতে পারি এখানে। আর যদি আমি এখানে এইভাবে দিতাম যে t পাওয়ার n dt, তার মানে কি সময়, এটা কি সময়, যেহেতু এটা সময় তাহলে এটা হচ্ছে কি লোয়ার লিমিট, নিম্ন সীমা এটা, তাহলে এটা কি হবে উচ্চ সীমা, এটা হবে উচ্চ সীমা। বুঝতে পেরেছো? বিষয়টা এখানেই বুঝতে দেবো, উচ্চ সীমা সবসময় এখানে থাকবে, উচ্চ সীমাটা এটা নিচে ভিত্তিটা, দেখো এই যে ভিত্তিটা আছে, ভিত্তিটা হবে কি নিম্ন সীমা, উচ্চ সীমাটা মাথায় রাখবা, ভিত্তিটাই হবে উচ্চ সীমা। আবার বলছি ভিত্তি হবে এখানে উচ্চ সীমা। যেমন এটার মধ্যে ভিত্তি কোনটা, এই যে টি, টি হচ্ছে ভিত্তি, তো টি হচ্ছে ভিত্তি, তার মানে এটা হবে উচ্চ সীমা, আর এটা হবে কি নিম্ন সীমা। এবার দেখো, তো আমরা যেটা করবো আজকে নির্দিষ্ট জগৎ নিয়ে কাজ করবো, এই হচ্ছে তোমার নির্দিষ্ট জগৎ। তো যদি অনির্দিষ্ট জগৎ হইতো তাহলে আমরা এটা লিখতে পারতাম যে x dx, এটাকে আমরা লিখবো যদি নির্দিষ্ট, তার মানে দেখো মাথায় রাখবে এই যে পাওয়ারটা ভিত্তি হচ্ছে x, তো ভিত্তির যত আছে পাওয়ার যত থাকবে তার চেয়ে এক পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার এক বাড়বে, ডিভাইডেড বাই হচ্ছে যত পাওয়ার আছে তত দ্বারা ভাগ করবা, কত পাওয়ার আছে x প্লাস 1 তাহলে n প্লাস 1 দ্বারা ভাগ করো। এটা হচ্ছে অনির্দিষ্ট জগতের জন্য। কিন্তু যদি নির্দিষ্ট জগৎ করতে চাই তাহলে বল আমার এখানে একটা লিমিট বসাতে হবে, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে হায়ার লিমিট। তখন আমার এখানে দিতে হবে, এখানে এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে দেব হচ্ছে হায়ার লিমিট, এখানে দেব হচ্ছে লোয়ার লিমিট। বুঝতে পারছো? এই দিয়ে দিলাম। এবার আমরা এই সূত্রটাকে দেখো যে ভাঙলে এই যে উচ্চ সীমা, তার মানে এই যে x টা দেয়া আছে এখানে, এই x এর পরিবর্তে তুমি কি বসাবা, এই যে এটা বসাবা, উচ্চ সীমা কত আছে x, আর পাওয়ার দেখো n প্লাস 1 ছিল তাহলে n প্লাস 1ই বসাবা, মাইনাস মাইনাস বসাও,
এবার লোয়ার লিমিট বসাবো এর পরিবর্তে এই যে চলক এই চলক, আচ্ছা এই যে এখানে বিষয়টা লক্ষ্য করো, এই অংশের বাইরে নিয়ে আসো। আমি যদি এটাকে লিখতে চাই যে এইটা দেখা যাচ্ছে 1/n+1, এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে বাকি থাকছে কি, শুধুমাত্র কি থাকছে x⁻n+1 থাকছে, x⁻n+1, আর এরপর থাকছে x, এখানে আছে কত x0। এবার তুমি যদি এটাকে লিখতে চাও তাহলে দেখো 1/n+1 ইনটু হচ্ছে, দেখো এইটা কি লিখবা, এই যে দেখো উচ্চসীমা কত আছে x, x এর উপর পাওয়ার কত আছে দেখো n+1, অর্থাৎ এইটাই উচ্চসীমা যা থাকবে সেটাই মাইনাস হচ্ছে তোমার এই যে দেখো লোয়ার লিমিট কত আছে x0 আছে, এই যে দেখো নিম্ন সীমা কত x0, উপরে এই যে পাওয়ার কত আছে n+1, এটাই হচ্ছে শেষ। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝছো এইটুকু? আচ্ছা, যদি এইটুকু তোমরা বুঝো তাহলে এবার আমরা অন্য কাজে যেতে পারি। আমরা এবার অন্যটুকু দেখি, আজকে অনেক কিছু শিখতে হবে, একটু ক্লাসে মনোযোগী হও। তো দেখো এটাকে আমি এখানে লিখছি, এইটাই হচ্ছে এটা एग्जांपल স্বরূপ আমি তুমি যদি মান দিয়ে দেই, ধরো এখানে দেয়া আছে কত 2, এখানে দেয়া আছে 1, বা এখানে দেয়া আছে 0, আর এখানে দেয়া আছে ধরো হচ্ছে 2 দেয়া আছে। এইভাবে যদি দেয়া থাকতো, নির্দিষ্ট সময় দেয়া থাকতো, মানে নির্দিষ্ট দেয়া থাকতো সরলটা, তাহলে আমি বলতে পারতাম এখানে, তাহলে ধরো যে এখানে কি লিখতাম, এই যে এটা কত দেয়া আছে দেখো 2, এখানে লিখতাম এটা হচ্ছে 2 আর এটা কত 0। আচ্ছা, তাহলে তুমি যে কাজটা করতে, এটা হচ্ছে কত 0, এটা হচ্ছে কত হইতো 2 হইতো, তাহলে আমি এখানে প্রথমে 2 বসাইতাম, এখানে কি বসাইতাম 2 বসাইতাম, আর এইখানে বসাইতাম কত আমি 0 বসাইতাম। বুঝতে পারছো? এরকম ভাবে আমরা লিমিটগুলো বসাতে পারবো। সো এখন আমরা সূত্রের মধ্যে চলে আসি, এখন আমরা মেইন সূত্রে চলে আসি। তাহলে এইটা হচ্ছে সেই সূত্র, এইটাই হচ্ছে সেই সূত্র। আমরা লিমিট বসাইছি, দেখো উচ্চ সীমা, এই হচ্ছে নিম্ন সীমা, এই উচ্চ সীমা হচ্ছে 2, তাহলে বসাও এখানে 2, নিম্ন সীমা হচ্ছে 0, তাহলে এখানে বসাও 0, মানে যত থাকবে তুমি ততই বসাবে, যত থাকবে তুমি তত বসাবে। ঠিক আছে? আচ্ছা, এবার এটা আসি, আমি এখানে একটা বিষয় বলে দিয়েছি তোমাদের, দেখো আমি সহজ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে নিম্ন সীমাবদ্ধ কোন গঠনের প্রাথমিক দশায় যাত্রা বিন্দুতে মান নির্দেশ করছে, মানে যাত্রা বিন্দু যেখান থেকে আমি ক্যালকুলেশনে ধরছি, যেখান থেকে আমি শুরু করতে চাচ্ছি, সেই শুরুতে আমার বিন্দুটার মান কত আছে, একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছে শুরুতে, নিম্ন সীমা হচ্ছে সেটা। আর উচ্চ সীমা বলতে কোনো ঘটনায় যে কোনো মুহূর্তে কোনো বিন্দুতে তাৎক্ষণিক মান নির্দেশ করে, তাৎক্ষণিক মান, যে তুমি কোথায় তুমি কতটুকু করতে চাচ্ছ, যতটুকু করতে চাচ্ছ ঠিক সেই বিন্দুতে, যে বিন্দুতে কাজ করতে চাচ্ছ সেই বিন্দুর মানটা কত। তুমি ইনস্ট্যান্ট একটা ঘটনা, তুমি ইনস্ট্যান্ট কোনো একটা মান তুমি দেখতে পাচ্ছ, সেই মান পর্যন্ত কাজ করতে চাইছো, তাহলে ওই মানটা হবে উচ্চ সীমা। যেখানে শুরু করেছো সেটা হচ্ছে নিম্ন সীমা, কতটুকু পর্যন্ত করতে চাচ্ছ শেষ বিন্দু কোনটা, সেইখানে একটা মান পাবা, সেটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে এই গেল আমার নিম্ন সীমা এবং উচ্চ সীমাটা। এবার আসি আমরা, দেখো একটা সূত্র গেল এখানে। তো তারপরে দেখো এখানে কিছু কথা বলছি, যে তোমার এখানে যে ধ্রুবকের মান সমাকলন হয় না, ধ্রুবকের কোনো সমাকলন হবে না। তুমি যদি দেখো আমরা যদি যোগজীকরণ করি, এই যোগজীকরণের সময় আমরা ধ্রুবকের কোনো সমাকলন করব না, ধ্রুবক সর্বদা ধ্রুবকই থাকবে। মানে হচ্ছে যার সাপেক্ষে করছি তার সহগ বলা যায়, যার সাপেক্ষে করছি তার সহগ, অথবা সেটা ধ্রুবক যদি হয়, ধ্রুবকটা সর্বদাই অপরিবর্তনীয় থাকবে, ধ্রুবকের কোনো কাজ করতে হবে না। আবার এটা বলছে দেখো, তার বলছে এটা সমীকরণে স্থির থাকবে, এটা সমীকরণে স্থির থাকবে। আচ্ছা, এবার দেখো এই যে এটা বলছে ধ্রুবক, যেমন ধরো এরকম আছে, যেমন ধরো যদি বলি a x⁻n dx, তার মানে এটা হচ্ছে দেখো এইখানে কিন্তু a মানে কি একটা ধ্রুবক, বা এটুকু সহগ বলতে পারো। এইখানে যেহেতু dx মানে কি x এর সাপেক্ষে পরিবর্তন হবে, তাহলে কাজ করতে হবে শুধুমাত্র x এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে। অবশ্যই এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুটোই হতে পারে, সমাকলন বিচ্ছিন্ন হতে পারে, অবিচ্ছিন্ন হতে পারে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুইটাই হতে পারে। তাহলে দেখো যে আমরা এখানে যেটা করতে পারি যে dx ধরেছি, আচ্ছা যদি dx ধরি তাহলে এর মানে হচ্ছে x এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে আমাকে সমাকলন করতে হবে, x এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলোকে একত্রে যোগ করতে হবে, কার x এর অংশটা। তাহলে আমার এত না, x এরটা বলছে এত না, তাহলে a বাইরে নিয়ে আসো, a বাইরে চলে আসে, দেখো a বাইরে চলে আসে, কারণ এটা সহগ বা ধ্রুবক, এটা হচ্ছে কি এইখানে ধ্রুবক সহগ ধরতে পারো, চলক যদি এটা হয় তাহলে এটা সহগ ধ্রুবক ধরতে পারো, সহগ ধরতে পারো, বা মনে মনে এটাকে ধ্রুবক হিসেবে তুমি বিবেচনা করতে পারো। তাহলে এটা বাইরে চলে আসবে, দেখো বাইরে, তাহলে এখানে কি আছে x⁻n আছে ইনটু dx। এবার তুমি লিখে ফেলো, এবার তুমি এটাকে লিখতে পারো কত জানি x⁻n+1 ডিভাইডেড হচ্ছে n+1, এই বাস। যদি নির্দিষ্ট হয়তো নির্দিষ্ট হয়তো একটা লিমিট দেয়া থাকবে, একটা নির্দিষ্ট লিমিট দেয়া থাকবে, যেমন ধরো এটা হয়তো x0, এটা হয়তো কত x, তাহলে এটা হয়তো x0, এটা হয়তো x, তাহলে এখানে হয়তো x, এখানে হয়তো x0।
নট। বুঝছো? ঠিক একইভাবে একটা মান করে দেখাচ্ছি আমি তোমাদের। একটু আরেকটা দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ। ধরো যে দেয়া আছে তোমার এখানে, ধরো যে 6 t কিউব, এখানে দেয়া আছে dt, কি দেয়া আছে এখানে দেখো dt, দেখো এখানে দেয়া আছে 2 1 দেয়া আছে। তাহলে এটা যদি আমি করি, এইটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবকটা এখানে স্থির বাইরে চলে আসছে। কত থেকে 1 থেকে কত করবা 2 পর্যন্ত, t কিউব কত আছে dt ইকুয়াল, তাহলে 6 এর জায়গা থেকে যাবে। আর আমরা জানি t এর পাওয়ার 1 বাড়বে, তাহলে t পাওয়ার 4 পাওয়ার 1 বেড়ে যাবে, আছে 3 হয়ে যাবে 4, 3 থেকে 4, 4 থাকলে 5, 5 থাকলে 6, 6 থাকলে 7, 7 থাকলে 8, 8 থাকলে 9। বুঝছো? যত থাকবে তার চেয়ে যোগ করে তাকে দিয়ে ভাগ করবা। যত থাকবে পাওয়ার ঘাত 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 সব সময় এক যোগ করবা, সব সময় কি করবা, সব সময় এক যোগ হবে, এক যোগ হবে, ঠিক আছে? ঘাত সবসময় এক যোগ হবে এবং এবং মোট ঘাত দিয়ে ভাগ হবে, এবং মোট ভাগ হবে। বুঝছো? দুইটা জিনিস মাথায় রাখবা, যে যত ঘাত থাকবে সেই ঘাত তার চেয়ে এক ঘাত বেড়ে যাবে। তারপর 3 থাকলে হবে 4, 4 থাকলে হবে 5, 5 থাকলে হবে 6, 6 থাকলে হবে 7, এবং মোট পাওয়ার দিয়ে সেটাকে ভাগও করবা। যেমন এখানে মোট পাওয়ার কত দেখো, তাহলে t পাওয়ার 4, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করো, 4 দিয়ে এটাকে ভাগ করো, যত পাওয়ার তত দিয়ে ভাগ করো, যত পাওয়ার তত দিয়ে ভাগ করো। এবার এখানে কত আছে 2 আছে, আর এখানে কত আছে 1 আছে, বসিয়ে দাও। তাহলে আমি লিখবো হচ্ছে 6, তাহলে এখন এটা কত হচ্ছে মনে আছে, তো এটা কত আসবে 4, এটা বাইরে চলে আসবে, কারণ এটা কি, এটা হচ্ছে n+1, এটা কি n+1 এর মান। n+1 কিভাবে দেখো, 3+1, এটা দেখো এই যে পাওয়ার কত আছে 3, তো 3 এর সাথে এক যোগ হবে কত হবে 4, তাহলে কোথায় আসবে, এটা বাইরে চলে আসে, বাইরে চলে আসলে t এর মান কত, উচ্চ সীমা দেখো, তো t এর মান একটা বসে উচ্চ সীমা কত আছে 2, তার মানে কত 2 পাওয়ার 4, t এর আরেকটা মান কত আছে দেখো 1, তার মানে কত হবে 1 পাওয়ার 4। বুঝতে পেরেছো? তাহলে এবার যদি তুমি করো তাহলে লিখবা এখানে, তাহলে 3/2 ইনটু দেখো 2 পাওয়ার 4 মানে কত 16, মাইনাস হচ্ছে কত 1, তাহলে কত পাচ্ছ এখানে, এখানে তুমি পাবা 3 এত ইনটু হচ্ছে 15, তাহলে কত পাচ্ছ এখানে দেখো, তাহলে তুমি এখান থেকে 45/2, আর 45/2 মানে হচ্ছে 22.5। সবাইকে বুঝছো? একটু বুঝিয়ে দেবো, তোমরা একটু দেখো। তাই এই যে এটা তোমরা দেখে কে কে পারো। আবার প্রথমে যে কাজটা করবা, এটা সব, এটা কি আছে দেখো, এটা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবকটা বাইরে নিয়ে আসো, যে ধ্রুবক তাকে বাইরে নিয়ে আসো, ঠিক আছে? এই ধরো বাইরে নিয়ে আসলাম। এবার চলক কি আছে, চলক হচ্ছে t², কার সাপেক্ষে করছো, dt এর সাপেক্ষে। কার সাপেক্ষে সমাকলন করছো, সময়ের সাপেক্ষে সমাকলন করছি। আমরা কি করছি, তার সাপেক্ষে সময়ের সাপেক্ষে। বুঝবা কার সাপেক্ষে, এই যে dt যার সাথে থাকবে, ধরো dx আছে, এর মানে সরণের সাপেক্ষে, এর মানে কি সরণের সাপেক্ষে করছি, এর মানে হচ্ছে সরণের সাপেক্ষে। এখানে আছে এটা হলো dt, তার মানে এটা এই যে দেখো সময়ের সাপেক্ষে, এর মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন, এর মানে হচ্ছে সময়ের সাপেক্ষে তুমি করছো। যদি দেখো dv আছে, dv তার মানে এটা হচ্ছে বেগের সাপেক্ষে, বেগের সাপেক্ষে করতেছো তুমি। বুঝতে পারছো? বেগের সাপেক্ষে যে থাকবে, আচ্ছা যার সাপেক্ষে করবা সে বাদে বাকিরাই ধ্রুবক। যার সাপেক্ষে করবা মনে রাখবা এখানে, যার সাপেক্ষে সমাকলন করবে, সমাকলন করব, যার সাপেক্ষে সমাকলন করব তাকে, তা ব্যতীত, আচ্ছা যার সাপেক্ষে সমাকলন করব তা ব্যতীত অন্য সবগুলো, অন্য রাশিগুলো ধ্রুবক, অন্য রাশি ধ্রুব থাকবে। বুঝতে পেরেছো? অন্য রাশি ধ্রুব থাকবে মানে অন্যগুলো পরিবর্তন হবে না। যার সাপেক্ষে সমাকলন করব তা ব্যতীত অন্য রাশি ধ্রুব থাকবে। আবারও বলছি, যার সাপেক্ষে সমাকলন করব তা ব্যতীত অন্য রাশি ধ্রুব থাকবে। তার মানে বুঝো আমি করছি কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে করছি, সময়ের সাপেক্ষে, তাহলে এইটা তো কিছু না, এটা তো সব ধ্রুবক হয়ে যাবে। তাহলে অন্য রাশি থাকবে সহগই থাক, সেটা স্থির থাকবে, সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা যদি করি, তাহলে এখন আমরা ওই সূত্র বসাবো। তাহলে 2 কত সাপেক্ষে 0 থেকে কত 2 পর্যন্ত, কত থেকে 0 থেকে 2 মানে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এবার যত জানি আমরা, এইখানে কি জানি আমরা, যত আছে পাওয়ার তার চেয়ে 1 বেড়ে যাবে, সবসময় পাওয়ার 1 বাড়বে, ডিভাইডেড বাই যত পাওয়ার আছে তত দ্বারা ভাগ করে দিলাম, শেষ। এবার আমি জাস্ট পাওয়ার কত আছে, এখানে উচ্চ সীমা 2, নিম্ন সীমা আছে 0। এবার বসো 2, এবার দেখো এখানে কি আছে আমার, তাহলে এই যে 3টা কি, এই 3 নিচে চলে আসবে না, এই 3 চলে আসছে কোথায় নিচে, এটা বাইরে নিয়ে আসছি। এখানে আছে কি তাহলে t
টি কিউব, আর এখানে কত আছে 2, এখানে আছে 0। এবার তুমি যদি 2/3 বসাও, 2/3, তাহলে নিম্ন সীমা কি জানি আমরা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা কত তাহলে 2, উচ্চ সীমা কত আছে 2, তাহলে 2 এর উপর কত বসবে 3, মাইনাস নিম্ন সীমা কত 0, 0 এর উপর কত বসবে 3, মানে টি এর পরিবর্তে একবার 2 বসাবা, টি এর পরিবর্তে একবার 0 বসাবা। এই যে টি আছে, টি এর পরিবর্তে 2 বসালে কত হবে 2 কিউব, টি এর পরিবর্তে 0 বসালে হবে কত 0 কিউব। তাহলে এই যে এটা পেলাম আমরা, এখান থেকে যদি আমরা লিখি এখন দেখো, তাহলে পাবো 2/3, এখানে আছে কত 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8, আর এটা কত 0, 0 কিউব মানে 0ই, তাহলে আমরা পাচ্ছি এখানে 16/3। দেখো তো আর আচ্ছা আরেকটু ফাংশন আকারে যে ধরো যে তোমার x দেয়া আছে, এখানে x দেয়া আছে তোমার 2t² প্লাস হচ্ছে 4, এরকম যদি থাকে তাহলে দেখো, এরকম যদি থাকে তাহলে কি হবে, তাহলে এটা যদি তুমি এটাকে যদি দেখো x কত দেয়া আছে 2t² প্লাস 4, তার মানে সরণ দেয়া আছে কত আছে 2t² প্লাস 4। আবার বলছি x কত 2t² প্লাস 4, তার মানে কার সাপেক্ষে করতে হবে, সময়ের সাপেক্ষে, এখানে যা আছে সময়ের সাপেক্ষে করতে হবে, যা এখানে যা আছে করতে হবে কি সময়ের সাপেক্ষে করতে হবে, কারণ আমাকে দেখতে হবে যে ফাংশনটা কি দিয়ে গঠিত, ফাংশনের মধ্যে সময় আছে নাকি সরণ আছে নাকি বেগ আছে, আমাকে সেটা দেখতে হবে, সরণ, সময়, বেগ নাকি ত্বরণ দেয়া আছে, যার সাপেক্ষে থাকবে, যাকে দেখবো আমি ফাংশনের মধ্যে আছে চলক হিসেবে, মেইন চলক যে তার সাপেক্ষে করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, এটা চলক হচ্ছে সময়, দেখো এটা সমান এটা সমান এটা, তার মানে এই যে এটা দ্বারা একটা সময়কে বোঝাচ্ছে, তাই না, আচ্ছা সরণ এই বোঝাচ্ছে, এটা দ্বারা সরণ বোঝাচ্ছে, কিন্তু সরণটাকে সময়ের সাপেক্ষে, আচ্ছা সরণটা হচ্ছে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, দেখো কার সাপেক্ষে হচ্ছে সময়ের সাপেক্ষে, আবারও প্রশ্ন করো এটা কার সাপেক্ষে হচ্ছে সময়ের সাপেক্ষে, তাহলে আমি এটাকে লিখবো এরকম ভাবে, যখন t সমান 2 সেকেন্ড হলে, কত বলছে t সমান 2 সেকেন্ড হলে, তো t সমান কত 0 থেকে 2 সেকেন্ড বলছে কি, t সমান 0 যখন যখন দেখো সময় 2 সেকেন্ড বলছে, এখানে কত বলছে সময় হচ্ছে 2 সেকেন্ড, যদি এটা বলে দেয় তাহলে তোমার কাজ হচ্ছে দেখো 0 থেকে 2। আচ্ছা তাহলে আমরা এখানে x dt কেন দিছি, কারণ এটা তো সময়ের সাপেক্ষে হবে x dt। এবার x এর মানটা বসাও, তাহলে এখানে বসাও, এবার তাহলে x এর মান আমরা বসাবো 0 2, x এর মান কত, x এর মান হচ্ছে 2t² প্লাস কত 4, এই আছে dt চলে আসে, আমি বলতে পারি এখানে তো x, তাহলে dt দিছেন কেন, কারণ হচ্ছে আমার এইখানে x দিছি, আসলে x মানে তো t এর, x নিচে তো t এর সাপেক্ষে, x এর পরিবর্তন কার সাপেক্ষে হচ্ছে সময়ের সাপেক্ষে, x এর পরিবর্তন কার সাপেক্ষে হচ্ছে সময়ের সাপেক্ষে, তাহলে আমাকে সময়টা এখানে আনতে হবে কি সময় আনতে হবে, তাহলে এই জন্য আমি এখানে সময় এনেছি, বুঝতে পারছো, কারণ এখানে দেখতে হবে ডান পাশে কি আছে, ডান পাশে সময় আছে, তার মানে আমার সময়ের সাপেক্ষে করতে হবে। আচ্ছা এবার তুমি যদি বসাও, এইবার তুমি একটু ভেঙে করাচ্ছি, দেখো তাহলে 2t² dt প্লাস, আবার দেখো মানে হচ্ছে এইটা একটা অংশ প্লাস হচ্ছে 4 dt, দুইটা অংশ হয়ে গেছে, দেখো তার মানে যদি যোগ চিহ্ন থাকে, তার মানে কি ভাঙতে পারবা, যোগ চিহ্ন থাকলে তুমি ভেঙে করতে পারবা, আবার বলছি যদি তুমি দেখো যোগ চিহ্ন আছে তাহলে এটাকে ভেঙে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা তবে একটা নিয়ম একটু বলে দেই, মনে রাখবা যে dt এরকম কিছু থাকলে এটা হচ্ছে t, এরকম যদি থাকে dt, তারপর যদি এরকম দেখো dv মানে কি v মানে v, যদি দেখো হচ্ছে dx এর মানে হচ্ছে x, বুঝতে পারছো, দেখো dt সমান t, dv সমান v, dx সমান কত x, dx সমান x, সমাকলন ddx সমান হচ্ছে x, সমাকলন dv সমান কত v, সমাকলন dt সমান কত t। আমরা এই বিষয়টা মাথায় রাখবো, কিভাবে আসছে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, কিভাবে আসছে গত ক্লাসে কিন্তু আমি এটা করিয়েছি। আচ্ছা এটা মনে রাখবো সূত্রের মতো করি, তাহলে দেখো আমরা যদি এটা করি, তাহলে দেখো এটাকে যদি করি কার সাপেক্ষে করবো, সময়ের সাপেক্ষে, এটা কি সহগ, তাহলে সহগ বাইরে চলে আসবে, ধ্রুবক বা সহগ বাইরে চলে আসবে, তো কত আছে t², কি আছে আমার এখানে যে t² dt প্লাস এখানে 4 চলে আসবে, বাকি আছে কি dt, কত থেকে 2 থেকে, আচ্ছা 0 থেকে 2। এবার তুমি যদি করো 2, তাহলে এখানে দেখো কি আসে আমার t³ বাই কত আসবে 3, কত থেকে 2 থেকে 0 প্লাস এখানে কত আসবে 4, তাহলে এখানে কত আসবে t আসবে, কিন্তু কত 2 থেকে 0, কেন dt, এই যে dt সমান কত, দেখো dt সমান কত t আছে, এটা একটা নিয়ম, মূল নিয়মই। এবার 2, এবার পাওয়ার এখানে মান বসাই আমরা, এখানে আসবে কত 3 আসবে, তাহলে এখানে যদি 3 আসে দেখো তাহলে 2 কিউব মাইনাস হচ্ছে কত 0 কিউব, এই গেল একটা, প্লাস 4 আছে এখানে, তাহলে কত বসাবো আপার লিমিট কত 2 মাইনাস এখানে 0, কারণ t এর মান কত একবার 2 আর একবার t এর মান কত 0, তো উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। আচ্ছা এবার তুমি যদি করো, এবার তুমি দেখো 2/3 সমান এখানে কি আসছে আমার দেখো তো 6 মাইনাস কত 0, আচ্ছা
6 মাইনাস 0 মাইনাস এখানে কত আছে 4 ইনটু হচ্ছে 2 ইকুয়াল দেখো এইটাকে তুমি যদি লিখো কাটাকাটি গিয়ে দেখো 3 দুগুণে কত 6 6 তার মানে কত আছে 4 যোগ এইখানে পাচ্ছ কত 4 আর এখানে কত পাচ্ছ 8 তার মানে টোটাল হচ্ছে 12। ধরো একটা সমান x সমাকলনে আমরা কি করব আমরা সমাকলন নির্ণয় করি সমাকলন আচ্ছা বা যোগজ এখানে আমরা কি করব যোগজ নির্ণয় করি যোগজীকরণ কি করব আমরা যোগজীকরণ করব বা সমাকলন যোগজীকরণ বা সমাকলন অথবা কি করব ইন্টিগ্রেশন আমরা বলি হচ্ছে এটিকে ইন্টিগ্রেশন। আচ্ছা আমরা এটা করব ঠিক আছে। আচ্ছা যদি ধরো যে এখানে দেয়া আছে সময় এটা দেয়া আছে কত 2 আচ্ছা এখানে আমরা 2 না দিয়ে ধরো যে এখানে দেয়া আছে 8t³ প্লাস হচ্ছে দেয়া আছে 4 এটা করবা যখন আমি লিখে দিচ্ছি যখন t সমান হচ্ছে 4 এবং t সমান হচ্ছে আচ্ছা t সমান হচ্ছে 0 এবং t সমান হচ্ছে এত। আচ্ছা তার মানে বুঝতে পারছো সময়ের সাপেক্ষে করবা এর মানে এটা যদি করতে চাও এরকম ভাবে করতে হবে দেখো সীমা নিম্ন সীমা হচ্ছে 0 উচ্চ সীমা হচ্ছে 3 ঠিক আছে। আর এখানে কত বলবো তাহলে এখানে x আছে তার মানে কি হবে x বসাবে x পরিবর্তন কার সাপেক্ষে হবে সময়ের সাপেক্ষে x এর পরিবর্তন কার সাপেক্ষে হচ্ছে সময়ের সাপেক্ষে তার মানে কি হবে dt x dt। এবার এখানে x এর মান বসাই দিবা এটা তারপর ভেঙে করে ফেলবা। আচ্ছা এটা গেল আরেকটু হোমওয়ার্ক এটা আমি জাস্ট একটা নমুনা দেখাই দিচ্ছি তোমাদের এটা হচ্ছে এক দ্বিতীয়টা ধরো যে দ্বিতীয়টা দেয়া আছে তোমার ধরো যে তোমার ফাংশন অফ x দেয়া আছে তোমার 6t মাইনাস হচ্ছে 4t এরকম যদি থাকে মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস কোনো ব্যবধান নেই যদি যোগের থাকে যোগ চিহ্ন বিয়োগ করলে বিয়োগ চিহ্ন যদি বিয়োগ চিহ্ন দেয়া থাকে মাঝখানে বিয়োগ বসবে যোগ চিহ্ন দেয়া থাকে মাঝখানে যোগ বসবে তাহলে এটা করবা। এটা কখন করবা যখন সময় সমান হচ্ছে 1 এবং সময় সমান হচ্ছে 2 এটা করবা এই দুটো হোমওয়ার্ক করে নিবা। এবার আমরা একটু আসি এখানে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ক্যালকুলাসের নিয়ম অনুসারে গড়বেগ নির্ণয় হচ্ছে লিমিট dt মানে হচ্ছে ডেল্টা t টেন্ডস টু 0 মানে হচ্ছে ডেল্টা x বাই ডেল্টা t যেটাকে আমরা লিখতে পারি এই যে গড়বেগটা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে v ইকুয়াল হচ্ছে dx বাই dt লিখতে পারি। আর যে গড় আর যে ত্বরণটা লিখতে পারি গড় ত্বরণকে লিখতে পারি হচ্ছে আমরা dv বাই dt এটাকে বলি আমরা বেগের অন্তরক মানে হচ্ছে এরকম বেগের অন্তরক কেন বলি কারণ ddt অফ v এই বেগের অন্তরক হচ্ছে ত্বরণ বেগের অন্তরক হচ্ছে কি ত্বরণ আর এই যে এটা আছে এটা মানে কি d বাই dt ইনটু হচ্ছে তোমার x তারপর সরণের অন্তরক হচ্ছে বেগ সরণের অন্তরক বেগ এখানে আর এটা হচ্ছে বেগের অন্তরক হচ্ছে ত্বরণ। আর আমরা একটা নরমালি গড়বেগ যেটা জানি গড়বেগ হচ্ছে তোমার v u/2 হচ্ছে নরমালি গড়বেগ। উল্লেখ্য যে এই বেগ হচ্ছে শেষ বেগ এটা হচ্ছে আদি বেগ একটা কণা একটা বস্তু বা একটা গাড়ি যদি গতিশীল থাকে তার আদি বেগ ছিল u তার শেষ বেগ ছিল v তাহলে গড়বেগ হবে v হচ্ছে b বার বা b প্রাইম ইকুয়াল হচ্ছে v u/2 তো আমরা এই সূত্রগুলো এখন ব্যবহার করব। সো আমরা আজকে যেটা করব গতি সূত্রগুলি প্রমাণ করব আজকে। এখন আমরা যাব হচ্ছে মেইন দেখো বেগ ত্বরণ স্থির এইগুলোর মধ্যে আমরা সম্পর্কটা প্রতিপাদন করব। দেখো সো এই ক্ষেত্রে আমরা যেটা ধরে নিচ্ছি আমরা এখানে দেখো ধরো এইখান থেকে একটা কণা যাত্রা শুরু করে সেটা এইখানে আসলো এইখানে। সো আমরা যদি ধরি যে এইখানে একটা কণা ছিল তো সময় কত ছিল এখানে 0 যখন সময় 0 তখন তার আদি সরণ ছিল কত 0 x নট আর তার যে আদি বেগ ছিল দেখো আদি বেগ হচ্ছে তোমার u আদি বেগ ছিল u তাহলে সময় 0 এটা হচ্ছে কি আদি সরণ এটাকে কি বলবো আমরা আদি সরণ আর এটা হচ্ছে কি আদি বেগ এটা হচ্ছে কি আদি বেগ এই বেগ কিসের জন্য এই বেগ কিন্তু এই সময়ে প্রাপ্ত বেগ বুঝতে পারছো যখন সময় 0 তখন তার বেগ কত ছিল u। আচ্ছা ধরো এই বিন্দুটার নাম হচ্ছে p আর এইখানে যে বিন্দুটা আছে একটা বিন্দু নিলাম সেটা q কোন একটা সময় পর t সময় পরে তুমি এখানে আসছো একটা সময় লাগবে এখানে আসতে তো তুমি যখন এখানে আসছো তখন q বিন্দুতে সরণ পাইছো কত x শেষ সরণ আর এখানে যে সময়টা সেই সময়টা পাইছো কত t সময় কত পাইছো আছে এখানে তোমার সময় এটাও ধরতে পারি এখানে তোমার সময় কত হবে এখানে t সময় কারণ এখান থেকে এখানে আসতে তোমার সময় লাগছে t। আচ্ছা তো সরণ যেটা হবে সেটা হচ্ছে তোমার শেষ সরণ হচ্ছে x যে বেগ এই u বেগ থেকে তুমি যখন এইখান থেকে এখানে গেলা তুমি যে বেগ অর্জন করছো সেটা হচ্ছে শেষ বেগ হচ্ছে v এখন তুমি যে চিন্তা করো এখান থেকে এখানে গেছো এইখানে আসছো একটা ক্ষুদ্র একটা সরণ করছে তাহলে ধরে নাও এইখানে জাস্ট এইখান থেকে এইটুকুর মান এই যে এইটুকু যে সরণ করবে সেটা তোমার ডেল্টা x কতটুকু সময় লাগছে তাহলে ডেল্টা t বেগের কতটুকু পরিবর্তন হবে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এই যে অংশটা আমি একটু টান দিয়ে দিচ্ছি দেখো এই তার মানে এই অংশটার মধ্যে আমার
এই যে অংশটা, এই অংশটার মধ্যে মানে আমি লেখাটা বোঝাচ্ছি এরকম যে এইটুকু অংশ শুধুমাত্র, বুঝতে পেরেছো? এইটুকু অংশের মধ্যে দেখো সময় লাগছে ধরো এইখান থেকে এখানে সময়ের যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডেল্টা টি, আর এই সময়ের জন্য একটা সরণ ঘটবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সরণ, সেটা হচ্ছে ডেল্টা এক্স। আর দেখো তাহলে এখান থেকে এই সরণ ঘটার জন্য একটা বেগ অর্জন করবে গাড়িটা, যে বেগ অর্জন করবে সেটা হচ্ছে ডেল্টা ভি। আচ্ছা বেগ অর্জন করতে একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা হবে কত, ডেল্টা এ। বুঝতে পেরেছো? এই সবগুলো হচ্ছে এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনে সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের কারণে কি হবে, সরণ বেগ ও ত্বরণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে পরিবর্তন। বুঝতে পারছো এখানে কি লিখছি, যে এই সময়টার কারণে যখন এইটুকু সময়ের পরিবর্তন হচ্ছে, এইটুকু সময় একটা সরণ ঘটবে। আচ্ছা যদি সরণ ঘটে তাহলে একটা বেগের সৃষ্টি হবে, যদি কোনো একটা বেগের সৃষ্টি হয় তখন তার ত্বরণ সৃষ্টি হবে। বুঝতে পেরেছো? এবং সেইগুলো সময় যত কম বেগ সরণও তত কম, সরণ যদি কম হয় বেগের মান কম হবে, বেগের মান কম হলে ত্বরণও কম হবে। বুঝতে পেরেছো? এই জন্য আমরা এখান থেকে এটা পেলাম, এটা পেয়েছি আমরা। এবার আসে আমরা ফাইনাল কি কাজটা করবো দেখো। তার মানে আমি এইখানে যখন যাব এইটুকুর মধ্যে, তাহলে এইখানে আমি টোটাল এইখান থেকে ঠিক এইখান থেকে তোমার এইখানে সময় কত হবে, তাহলে যেহেতু এইখানে সময় কত আছে টি, আর এইটুকু সময় কত আছে দেখো ডেল টি, তাহলে কত হবে, টোটাল টাইম হচ্ছে আমার ডেল্টা টি প্লাস ডেল্টা টি। তাহলে এইখান থেকে চাইতে এইখান থেকে সরণ কত হয়েছে আমার এক্স, সরণ কত হয়েছে এক্স, তাহলে আগে কত সরণ ছিল এক্স, কতটুকু পরিবর্তন হয়েছে, নতুন পরিবর্তন হয়েছে কত, ডেল এক্স পরিমাণ। আচ্ছা তাহলে এখানে বেগ কত, আগে বেগ কত ছিল এখানে এই পর্যন্ত ভি, আর এই পর্যন্ত কত পাইছি ডেল্টা ভি, তাহলে কত হবে আমার ডেল্টা ভি। এখন যদি ত্বরণ বের করতে চাই এখানে কত ত্বরণ ছিল এ, আর এখানে ত্বরণ কত হবে, তাহলে ডেল্টা টোটাল ত্বরণ হবে কত, ডেল্টা এ। আমার কথা কি বুঝছো তোমরা, বুঝতে পেরেছো কি? তাহলে এখানে আমার যে পরিবর্তনটা তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই অল্প আছে। তো এবার আমরা যেটা করবি দেখো, এবার আমরা গতির সূত্রগুলি প্রমাণ করব। তাহলে আমরা গতির সূত্র যদি প্রমাণ করতে চাই, তো প্রথমে যে কাজটা করবো আমরা বেগ ত্বরণ, দেখো প্রথম যেটা করছি কি করবো আমরা, প্রথমটা একটু আমরা এখানে লিখে রেখেছি। তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমরা এটা প্রমাণ করব। তো এটা যদি প্রমাণ করতে চাই আমরা জানি কি, দেখো আমরা কি জানি, এখানে গড়বের একটা সমীকরণ আছে তাই না? আমরা কিন্তু জানি নরমালি যে বেগটা আছে দেখো, বা ত্বরণের ক্ষেত্রে যেটা জানি আমরা, তো আমরা জানি এ সমান কি জানি আমরা, ডিভি বাই কি জানি ডিটি। ক্যালকুলাসের নিয়ম আমরা কি ডিভি বাই ডিটি, এ সমান কি ডিভি বাই ডিটি। আচ্ছা বা আমরা এখন যদি এটা করি দেখো, তো আমরা এটাকে কি নিয়ে এসেছি দেখো, তাহলে ডিভি সমান কি পাচ্ছি এ ডিটি। তার মানে আমি এটাকে দেখো আর গুণ করেছি, এটার সাথে এটা আর গুণ মানে হচ্ছে এখানে গুণ করে দিছি, গুণ করে একদম সাইড পরিবর্তন করছি। তোমরা যদি এটা না বুঝো আমি একটু বুঝাই দিচ্ছি। ধরো যে এই, তাহলে লিখলাম কি এ ডিটি, এ ডিটি সমান কি লিখলাম ভি, বা আমি যদি এটাকে লিখি ডিভি সমান কি লিখতে পারি এ ডিটি, এ ডিটি। এখন লক্ষ্য করে দেখো এইখানে কার পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন, তার মানে কি বেগের অন্তরীকরণ সমাকলন করতে হবে। বেগের পরিবর্তনের জন্য বেগের সাপেক্ষে পরিবর্তন ঘটতেছে এখানে, তাহলে বেগের সাপেক্ষে ঘটলে দেখো পরিবর্তন কার হচ্ছে, এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে বেগের পরিবর্তন এইটা কত থেকে কত পর্যন্ত হইতে পারে, প্রাথমিক একটা বেগ ছিল তার শেষ বেগ পর্যন্ত পরিবর্তন হবে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তাহলে এটা যদি আমি নির্দিষ্ট সমাকলন চাই, এটাকে আমি লিখতে পারি কি সমাকলন অনুযায়ী, যে ডিভি সমান কি লিখবো আমি দেখো তো, সমাকলন আগে বেগ কত ছিল, আদি বেগ কত, আপার লিমিট কত, দেখো বেগের পরিবর্তন আগে ছিল কত, আদি বেগ ছিল কত ইউ, আর এখানে শেষ বেগ কত ছিল ভি, ইকুয়াল এইখানে দেখো ত্বরণ এইখানে কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, সময়ের সাপেক্ষে। যেহেতু সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে তার মানে কি এটা ধ্রুবক, এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবকটা তো স্থির, তাহলে এখানে কি ধ্রুবক, তার মানে কি আসবে এখানে ডিটি। কিন্তু সময়টা কত ছিল দেখো, এই বেগ যখন আদি বেগ থাকে, আদি বেগের জন্য সময় কত ছিল দেখো, আদি বেগের জন্য সময় কত ছিল শূন্য, আদি বেগের জন্য সময় কত ছিল শূন্য। আচ্ছা যখন শেষ বেগ দেখো, আদি বেগের সময় কত ছিল শূন্য, অর্থাৎ টি কল কত ছিল জিরো, টি কল কত জিরো। আর দেখো এইখানে দেখো
যখন শেষ বেগ এই শেষ বেগ অর্জন করে তখন সময় কত লাগছে, টি সময় লাগছে। তাহলে এইখানে কত লাগবে, তাহলে আমার টি সমান এখানে টি সমান টি বসাবো। এবার আমরা যদি কাজটা করতে যাই একটু দেখো, এইটা সমান আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে তুমি যদি এটা করো যে ডিভি সমান কত ভি, তুমি যদি করো ডিএক্স সমান কত এক্স, হ্যাঁ, আর তুমি যদি করো ডিটি সমান কত টি, ঠিক আছে। তাহলে আমি কি এটা লিখতে পারি না? তাহলে দেখো এই যে অংশটা এটাকে আমি লিখতে পারি এখানে বা, দেখো বা কি লিখতে পারি এখানে ভি লিখতে পারি। তবে ভি লিখার ক্ষেত্রে আমাকে এটা দিতে হবে, কারণ কি শেষ বেগ, কারণ কি এই যে এটা আপার লিমিট লোয়ার লিমিট, উচ্চ সীমা নিম্ন সীমা আছে, লিখলাম ইকুয়াল। এবার এই পাশে যখন লিখতে যাব তখন দেখো কি আছে আমার ডিটি, তো টি এর পরিবর্তে কি আসবে টি, ডিটি এর পরিবর্তে কি আসবে টি, আর কি আছে পাওয়ার কত আছে দেখো, উচ্চ সীমা কত নিম্ন সীমা কত শূন্য, নিম্ন সীমা শূন্য, উচ্চ সীমা কত আছে টি ইকুয়াল টি আছে, বুঝতে পেরেছো? এবার বসিয়ে দাও। এবার আপার উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, দেখো ভি এর পরিবর্তে ভি বসবে, ভি এর পরিবর্তে ভি বসালাম, আর ভি এর পরিবর্তে আছে উচ্চ সীমা মাইনাস কি নিম্ন সীমা বি মাইনাস ইউ, এটা কত ইউ, ভালো করে দেখো এটা কিন্তু ইউ, এটা শূন্য না, এটা কত ইউ। তাহলে ভি মাইনাস ইউ, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা ইকুয়াল, এটার উচ্চ সীমা কত, উচ্চ সীমা কত a ইনটু হচ্ছে উচ্চ সীমা কত t, নিম্ন সীমা কত শূন্য, নিম্ন সীমা হচ্ছে শূন্য। তাহলে কি পাচ্ছি আমরা v মাইনাস ইউ সমান হচ্ছে কত at, সুতরাং v সমান কত পাচ্ছি u প্লাস at। তাহলে আমরা ফাইনালি ক্যালকুলাসের নিয়মে প্রমাণ করে ফেললাম যে বেগ এবং দেখো বেগ ত্বরণ ও সময়ের মধ্যে কি সম্পর্কটা, ফাইনালি কি আমরা এটা করে ফেললাম, তাই না? এবার আমরা আরেকটা কাজ করব। তাই আমরা প্রথমটা পেয়ে গেলাম এখানে, তো আমি একটু মুছে দিচ্ছি এখানে তোমাদের যে আমার প্রথম কাজটা শেষ। তো প্রথম যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে v সমান হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, v সমান হচ্ছে u প্লাস at, যেটা আমরা ছোটবেলা থেকে মানে হচ্ছে 9 10 এ পেয়েছিলাম। তো এটা যদি আমরা 9 10 এ পেয়েছি তারপরেও এবার আসি, এবার দেখো আবার আমরা জানি, আবার আমরা কি জানি, আবার এখন যেটা করব আমরা জানি গড় বেগ, আমরা জানি কি গড় বেগ সমান, দেখো গড় বেগ v, এটা সমান কি জানি আমরা গড় বেগ সমান জানি dx বাই dt। আমরা কি করছি সরণ বেগ সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এখন আমরা কোনটা করব, এখন করছি আমরা এটা, আচ্ছা এটা লিখলাম। আচ্ছা উল্লেখ এখানে কি আবার কিন্তু গড় বেগ এটাও জানি, গড় বেগ সমান কি জানি v প্লাস u বাই t, আমরা এটাও জানি যে গড় বেগ হচ্ছে শেষ বেগ প্লাস আদি বেগ বাই 2, আচ্ছা এটা জানি আমরা। তো এখন যদি আমরা এটাকে করি বা কি লিখতে পারি দেখো তো, লিখতে পারি b প্রাইম dt সমান কি লিখতে পারি dx, বা dx সমান কি লিখতে পারি v প্রাইম dt লিখতে পারি, এটা ভালো করে দেখো। আচ্ছা বা dx সমান কি দেখো এটা তো একটা মান আছে, এটা কিন্তু একটা মান আছে, কত আছে দেখো b প্লাস u বাই 2 আছে, তাহলে আমি কি বসাতে পারি b প্লাস u বাই 2 ইনটু কত লিখতে পারি dt লিখতে পারি না, এখানে আমি dt লিখতে পারি। আচ্ছা আমি যেটা লিখলাম গড় বেগ, আমরা যেটা লিখলাম আমরা কিন্তু এটা না লিখে অন্যটাও চাইলে লিখতে পারতাম, বুঝতে পারছো? আমরা কিন্তু চাইলে অন্যটাও লিখতে পারতাম। এবার আসি দেখো এই উল্লেখ হচ্ছে এখানে এটাও গড় বেগ, এটাও গড় বেগ, এটাও গড় বেগ, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। এখানে উল্লেখ দেখো b প্রাইম মানে গড় বেগ, b প্রাইম হচ্ছে গড় বেগ, আর v হচ্ছে শেষ বেগ, v হচ্ছে কি শেষ বেগ, বা এটাকে আমরা এটাও লিখতে পারি যে t সময়ে প্রাপ্ত বেগ, t সময়ে প্রাপ্ত শেষ বেগ, t সময়ে প্রাপ্ত শেষ বেগ। আচ্ছা আর u হচ্ছে কত, u হচ্ছে t ইকুয়াল হচ্ছে এত সময়ের জন্য, t ইকুয়াল এত সময়ের জন্য আদি বেগ, আদি বেগ, বুঝতে পেরেছো? যখন সময়টা শূন্য এই সময়ের জন্য আদি বেগ ছিল হচ্ছে u। এবার আমরা যদি এটা করতে চাই তাহলে এখন এটাকে আমার সমাকলন করতে হবে। কি করব আমরা, এটাকে আমরা দেখো সমাকলন করব। তো এই যে পাঁচটা দেখতে পাচ্ছ কার পরিবর্তন হচ্ছে, সরণের পরিবর্তন হচ্ছে, এই যে পাঁচটা দেখতে পাচ্ছ কার পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু পরিবর্তন হবে না, তার মানে এটা ধ্রুব, এটা কি থাকবে ধ্রুব থাকবে। আমি আবার বলছি কি থাকবে, এটা ধ্রুব থাকবে। কেন ধ্রুব থাকবে, এটা জানো তো? কারণ হচ্ছে পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, এটা তো স্থির। তাহলে আমরা জানি যে সমীকরণে যার সাপেক্ষে পরিবর্তন হয় তার বাদে অন্যগুলি ধ্রুব বা কি থাকবে স্থির থাকবে, অন্যগুলি ধ্রুব থাকবে অথবা স্থির থাকবে। দেখো এইখানে হচ্ছে সময়ের সাপেক্ষে, এটা কার সাপেক্ষে হচ্ছে লিখে নাও, সময়ের সাপেক্ষে হচ্ছে, তাই এটা ধ্রুব থাকবে। এটা তো সময় না, সময়ের সাপেক্ষে হচ্ছে, তার মানে সময়ের পরিবর্তন হবে, শুধুমাত্র সময়েরই সমাকলন হবে। যার সাপেক্ষে তার সমাকলন, যার সাপেক্ষে তার সমীকরণ। আবার লিখে ফেলো, যার সাপেক্ষে
তার সমাকলন করব, বাকিগুলো স্থির। যার সাপেক্ষে তার সমাকলন করব, বাকিগুলো স্থির। যেহেতু সময়ের সাপেক্ষে সময়ের সমাকলন হবে, বাকিটুকু স্থির। সময়ের সাপেক্ষে সময়ের সমাকলন হবে, বাকিগুলো স্থির। আর বলতে হবে, আর এই পাঁচটা কার সাপেক্ষে হচ্ছে? সরণের সাথে। সরণের পরিবর্তন হচ্ছে, সরণের পরিবর্তন হচ্ছে, তাই সরণের কাজ করতে হবে। ঠিক আছে, এবার দেখো, তো এটা যদি লিখতে চাই এইভাবে লিখবো, ডিএক্স সমাকলন করতে গেলে আমাকে সমাকলন চিহ্ন আনতে হবে, এই পাশেও আনতে হবে, কিন্তু এই পাশে আনার সময় কি করবো? এটা তো ধ্রুবক, তাই না? তাহলে ধ্রুবকের পরিবর্তনটা আমরা এইভাবে লিখবো, ডিভি বাই ডি টু ইন্টু কি লিখবো এখানে দেখো ডিটি, সরাসরি লিখবো। কেন লিখছি? এটা কিন্তু ভেতরে থাকতে পারতো, আমি ভেতরে রাখতে পারতাম, কিন্তু রাখার তো দরকার নাই। কেন রাখবো? কারণ ও তো সহগ, ওর তো কোনো পরিবর্তন হবে না, ওরে আমার এমনিও বাইরে আনতে হবে। যেহেতু ওরা এমনিই বাইরে আনতে হবে, আগে থেকেই বাইরে নিয়ে আসলাম। কথা বুঝতে পেরেছো? কারণ ওরে দিয়ে আমার কোনো কাজই নাই, এখানে ভেতরে রেখে কোনো কাজ নাই, ওর তো কোনো পরিবর্তন হবে না। যার পরিবর্তন হবে তারে ভেতরে রাখবো, যার পরিবর্তন হবে তাকেই আমরা ভেতরে রাখবো, আর বাকিগুলো কি করবো? বাইরে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা এবার কার দেখো, এটা কত থেকে দেখো? শূন্য। তোমরা কত থেকে দেখো, এটা কত ছিল এখানে? দেখো এইটুকু কত ছিল? শূন্য ছিল, এক্স নট। সর্বোচ্চ কত গেছে এখানে? এখানে কাজ করতেছি আমরা, করতেছি তো এখানে, তাহলে কত আছে এখানে? এক্স। এটা হচ্ছে লোয়ার লিমিট যখন সময় শূন্য। আচ্ছা তাহলে যখন তুমি এটা ধরছিলা এক্স নট, এক্স নট কখন? সময় যখন শূন্য, যখন সময়টা কত আছে? শূন্য। আচ্ছা তারপরে এক্স কখন হয়েছে? এক্স মানে কি? টি সময় পরে এক্স এর মানটা কত আসছে? টি সময় পরে। এই যে এক্স এর মানটা, টি সময় এক্স এর মানটা আসছে না? টি সময় এক্স এর মান আসছে, তাহলে কত বসাবো এখানে? এখানে বসাবো কত? টি। এটা আসছে কত? টি সময় পরে আসছে, আমি এখানে বসাবো কত? টি বসাবো। আচ্ছা এবার দেখো, আমি এটা মুছে দিচ্ছি, এই পাঁচটা আমি মুছে দিচ্ছি, এই পাঁচটা মুছে দিচ্ছি। এই অংশটা যদি এবার দেখি আমরা, তাহলে দেখো এইখানে কি লিখবো? তোমরা জানো এই যে অংশটা, যে এটা কত হবে? x, তাহলে কি লিখবো দেখো তো? সরাসরি লিখবো x। তবে x এ এখানে কি আসবে? x নট, এখানে কি আসবে? x ইকুয়াল। এই দেখো এটাকে করলে, কারণ dx দেখো সমাকলন এটা সমান কত? এই যে সমাকলন dx সমান x ই হবে, কিন্তু এখানে তো লিমিট নাই, তো লিমিট নাই, কিন্তু এখানে তো লিমিট আছে, তাহলে লিমিটটা বসিয়ে দাও। আচ্ছা এবার আসো, কত? b প্লাস u বাই 2। ঠিক আছে, এইখানে কত আসবে তাহলে দেখো? এইখানে আসবে কত? t। তো t এর কত আসবে দেখো তো? শূন্য থেকে কত t পর্যন্ত আছে। দেখো এটা তো কোনো সমাকলন হবে না, এটা এটা স্থির থাকবে। এটা কি? স্থির। এটা স্থির, কারণ সময়ের সাপেক্ষে হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে সময়ের সাপেক্ষে, সময়ের পরিবর্তন হচ্ছে, সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমরা যোগ করছি আমরা এখানে, এই জন্য। এবার দেখো আমার, তাহলে এটা লিখলাম। এখন তো তুমি জানো এটা কি? আপার লিমিট। আপার লিমিট কত আছে এটা? তাহলে x এর পরিবর্তে x ই বসবে এখানে। আবার এখানে কি বসবে? x এর পরিবর্তে x নট বসবে এখানে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা ইকুয়াল। তাহলে ইকুয়াল কত পাচ্ছি দেখো তো? এখানে তো যা আছে b প্লাস u প্লাস v, বা কত লিখবো এখানে? b প্লাস u বাই 2 ইনটু কত লিখবো? উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। উচ্চ সীমা কত? t, তাহলে t এর পরিবর্তে 3 বসাও। নিম্ন সীমা কত? 0, তাহলে t এর পরিবর্তে 0 বসাও, একটা গোড়ার ডিম বসায় দাও, তাহলে পেয়ে যাচ্ছ। এবার দেখো x মাইনাস x নট সমান কি পাচ্ছি কেন দেখো তো? b প্লাস u ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে t। তাহলে তোমরা কি সমীকরণটা পাও নাই? দেখো তার মানে আমরা পাচ্ছি x মাইনাস x নট ইকুয়াল হচ্ছে u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t। তো তার মানে আমরা সমীকরণ দ্বিতীয়টা পেয়ে গেলাম। দ্বিতীয় সমীকরণটা কি? দ্বিতীয় সমীকরণ হচ্ছে x মাইনাস x নট ইকুয়াল হচ্ছে u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে t। উল্লেখ্য যে এইখান থেকে দেখো, তাহলে টোটালটা দেখো, এইখানে এই বিন্দুতে তুমি পাইছো তো x, x, তাহলে তুমি লক্ষ্য করো এই x থেকে, এই x থেকে তুমি এই x থেকে x নট বিয়োগ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে s। এই দূরত্বটা হবে কি? s দূরত্ব হবে। বুঝতে পেরেছো? তুমি এই বিন্দুতে মান পাইছো এটা, তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে মান আছে ধরো যে কত আছে 2, আর এখানে মান পাইছো কত? 8। এখানে পাইছো 2, এখানে বিন্দুতে কত পাইছো? 8। তাহলে কত পাচ্ছো? কত? 8 - 2 কত আছে? 6। বুঝতে পেরেছো? এই 8 - 6 তার মানে কত? এই 6 হচ্ছে s। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এগুলো তো স্থানাঙ্ক। এটা কি আসলে স্থানাঙ্ক? এটা x অক্ষের উপর। উল্লেখ্য যে আমরা যা করছি সব হচ্ছে একমাত্রিক, এটা হচ্ছে একমাত্রিক। আমরা ধরে নিয়েছি এখানে যত প্রকার গতি আছে সকল প্রকার গতি হচ্ছে একমাত্রিক গতি, সকল প্রকার গতি হচ্ছে কি? একমাত্রিক গতি। আমি একটু কথা বলে দিচ্ছি, তোমরা এখন কমেন্ট করবা না, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বুঝো, খালি বুঝো, আর কিছু না, বুঝা।
তাহলে আমরা এখান থেকে যেটা পাইছি এটা, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, এই সমীকরণটা আরেকটা নাম হচ্ছে s হচ্ছে এইটা আমরা জানি u + v ডিভাইডেড হচ্ছে 2 ইনটু হচ্ছে t, ঠিক আছে। তাহলে এখানে কি x - x0 সমান কত s, এই জন্য মাথায় রাখবা যে এখানে যেহেতু x - x0 সমান হচ্ছে s, এই জন্য এটা আসছে। তাহলে আমরা দ্বিতীয়টা শেষ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে লিখবা কি এখানে s সমান হচ্ছে u + b ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে t। ফাইনালি আমরা এটা পেয়ে গেলাম। একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিন। সো আমরা এটা দ্বিতীয়টা চলে গেল, দ্বিতীয়টাও পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, এখন কি আছে দেখো, সরণ ত্বরণ সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কি করব আমরা? সরণ ত্বরণ এবং সময়ের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। আচ্ছা, সরণ ত্বরণ সময়ের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে আমরা কি জানি? আমরা জানি দেখো v সমান কি জানি আমরা? dx/dt। আমরা কি জানি? dx/dt। আমরা জানি v সমান কি জানি? dx/dt। উল্লেখ যে এটা হচ্ছে এই v হচ্ছে t সময়ে প্রাপ্ত বেগ, v হচ্ছে কি t সময়ে এটা হচ্ছে গড় বেগ না, t সময়ে প্রাপ্ত বেগ অর্থাৎ শেষ বেগ, অর্থাৎ কি শেষ বেগ, অর্থাৎ কি বোঝাচ্ছি এখানে? শেষ বেগ। এটা কিন্তু গড় বেগ না, আবার বলছি গড় বেগের সমীকরণটা v সমান হচ্ছে dx/dt, একই ভাবে বের করি, বুঝছো? আর নরমাল বেগের সমীকরণটা dx/dt, একই কথা, সমীকরণ একই রকম, জাস্ট ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করি আমরা, সেম ভাবে প্রকাশ করি। মানে আলাদা দুটো মান আসবে কিন্তু সমীকরণ একই, দেখতে এক, কিন্তু মান ভিন্ন হবে, মানটা অবশ্যই ভিন্ন হবে। আচ্ছা, বা এবার দেখো আমরা v সমান কত জানি? u প্লাস কি জানি? at v প্লাস, আচ্ছা dx/dt, কেন লিখছি? কারণ এই যে দেখো, এই যে 1 নম্বর, এই যে কি আছে এখানে দেখো, কি আছে আমরা কি জানি? আমরা জানি শেষ বেগের সমীকরণ কি পেয়েছি? u প্লাস at, কি জানি আমরা? u প্লাস at। আচ্ছা, যদি u প্লাস at তুমি জানো তাহলে এখন দেখো তো u প্লাস at এটা লিখতে পারি এখানে dt, লিখবো কি dt ইকুয়াল কি পাচ্ছি? dx পাচ্ছি। বা এই পাশে কোন dx লিখো, dx সমান কি লিখতে পারি? দেখো এটাকে ভেঙে ফেলতেছি, দেখো এটা যদি আমি এইভাবে লিখি তাহলে u dt প্লাস এটা লিখতে পারি কি at, কি লিখতে পারি আমি এখান থেকে? দেখো at dt। এবার চিন্তা করো, এইখানে সরণের পরিবর্তন হচ্ছে, এখানে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের পরিবর্তন বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? সময়ের পরিবর্তন বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? সময়ের পরিবর্তন বোঝাচ্ছে। তার মানে আমি দুইটা পক্ষকে সময় দিয়ে করব, দুই পক্ষকে কি দিয়ে করব? সময় দিয়ে করব। তাহলে এইখানে যে সময়ের যে লিমিটটা আসবে, আবার বলছি এইখানে যে সময়ের লিমিটটা আসবে দেখো এই অনুসারে আসবে। আগে বসাই এখানে, আমি এখানে সমীকরণটা বসাই, dx বসাই দিই। dx এর আদি সরণ কত ছিল? 0। আর দেখো এটা কত ছিল? তাহলে দেখো এটার লিমিট আমি কোথা থেকে? এইখান থেকে এই পর্যন্ত করছি, এইখানে কত ছিল? x0, এইখান থেকে কত হলো? x হলো। তাহলে নিম্ন সীমা এই উচ্চ সীমা, কি বসাইছি? নিম্ন সীমা উচ্চ সীমা, এটুকু বুঝছো? এবার আসো এখানে, এটাকে করতে হবে। দেখো এটাকে তুমি যখন করবা ইউটা বাইরে নিয়ে আসো, কারণ কি ইউ এর তো পরিবর্তন নাই, ইউ এখানে সহগ বা ধ্রুবক হিসেবে থাকবে, ইউ এর কোনো পরিবর্তন এখানে নাই। তাহলে ইউ যদি পরিবর্তন হয়, পরিবর্তন কার হচ্ছে? সময়ের হচ্ছে। যদি সময়ের পরিবর্তন হয় তাহলে তুমি এখানে কি করবা? সময়ের লিমিটটা নিয়ে আসো, সময়ের যে সীমাটা আছে, সময়ের এখানে একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। কেন? দেখো x0, এই x0 কার জন্য হয়? t0 এর জন্য। তাহলে x0 কার জন্য হয়? t0 এর জন্য। আচ্ছা, x টা কোথায় থেকে আসছে? এইটা x কার জন্য হচ্ছে? t সময়ের পরে x হচ্ছে, তাহলে t সময়ের পর কি আপার লিমিট মানে উচ্চ সীমা, বাস। এবার বসাও এখানে dt, প্লাস আবার এখানে কি আছে? সময় আছে, এইটা তো বাইরে থাকবে, t dt, কি বসাবো এখানে? t dt, সময় আছে, এর সাথে পরিবর্তন, সময় তো সময়ের কাজ করতে হবে, তাহলে সময়কে আমি ভেতরে রাখবো। তাহলে কত থেকে করতে হবে? 0 থেকে কত থেকে t পর্যন্ত করতে হবে। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এবার এইটা যা ছিল আমার একটু দরকার হচ্ছে না বলতো, যদি দরকার না হয় তাহলে দেখো, তো আমি যদি এখন এটুকু করি তাহলে আমার এই পাশটা যদি করি, দেখো এই যে আগের মতো x হবে, তাহলে কি লিখবো এখানে? x। তবে x লেখার সময় আমি কি লিখবো এখানে? x, আর এখানে আসবে কি? x0 ইকুয়াল, এইটুকু যদি করি আমার কি থাকবে এখানে? u, এখানে আমার u আছে, কিন্তু আমার এইটুকু যদি করি দেখো dt এর মানে কত? শুধু t আসে। dt কে করলে কি আসে? শুধুমাত্র এই সমাকলন dt করলে শুধু t আসবে, শুধু t, কিন্তু আপার লিমিট কত আছে? t
টি লোয়ার লিমিট কত আছে 0, উচ্চ সীমা কত টি, দেখো উচ্চ সীমা টি, নিম্ন সীমা কত আছে 0। আচ্ছা মাঝখানে কি আছে প্লাস, মাঝখানে আছে প্লাস। এবার এ বাইরে আছে, এ বাইরে আছে, লিখে দাও বাইরে। টি আছে, তাহলে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে। আচ্ছা টি মানে কি, দেখো টি এর পাওয়ার 1 আছে না, অলরেডি টি এর পাওয়ার 1 আছে, কিন্তু ডিটি দিয়ে করলে কি জানি একটা পাওয়ার বেড়ে যায়। আছে কত টি, তাহলে হয়ে যাবে কত টি স্কয়ার। টি আছে হয়ে যাবে কত টি স্কয়ার। যদি আমরা জানি যে টি স্কয়ার থাকলে কত হয়ে যায় টি কিউব, টি স্কয়ার করতে এটাকে বলে কত টি কিউব হয়। দেখো আবার বলছি, দেখো একটু দেখাই দিচ্ছি। ধরো এখানে আছে কত শুধু ডিটি, শুধু আছে কত ডিটি, এর মানে কত টি। এখানে যদি থাকে টি ডিটি তাহলে হচ্ছে কত টি স্কয়ার বাই 2। এইখানে যদি থাকে তোমার টি স্কয়ার ডিটি তাহলে কত হবে টি কিউব বাই 3। বুঝতে পেরেছো? মানে যত পাওয়ার তার সাথে এক যোগ হবে তাকে দিয়ে তাকে ভাগ করবা। তাহলে আমি কি লিখতে পারি, এখানে আছে কত টি আছে না, তাহলে হয়ে যাচ্ছে টি স্কয়ার বাই 2। তাহলে দেখো লিখবো কি এখানে, লিখবো হচ্ছে আমি এখানে টি স্কয়ার বাই 2, আর লিমিট কত দেয়া আছে টি থেকে 0, কত দেয়া আছে 0 থেকে টি। ওকে, এবার দেখো, এবার এটাকে যদি করি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস আছে, এটা ডাইরেক্ট লিখে ফেললাম যে a হচ্ছে x এর পরিবর্তে x বসাও, আপার লিমিট x এর পরিবর্তে x নট বসাও, x এর পরিবর্তে কি বসাবো x নট। এবার এটা u, এটা দেখো আপার লিমিট তো কত বসাবো, এটা হচ্ছে t আসবে, তুমি যদি এরকম না করো দেখো তাহলে কি বসাবো t মাইনাস 0, t মাইনাস 0, কারণ কি এই আপার লিমিট তো এটা, তো t এর পরিবর্তে t বসাবা, এই t এর পরিবর্তে 0 বসাও, এই 0। আচ্ছা প্লাস, প্লাস হচ্ছে দেখো a ইনটু হচ্ছে 2 আছে না, এখানে তো 2 আছে, দেখো এই যে 2 আছে মানে কত a বাই 2, কত লিখতে পারি আমি a বাই 2। a বাই 2 যদি লিখি তাহলে আমি কি লিখতে পারি এবার, এবার কত হচ্ছে টি স্কয়ার, তাহলে কত বসাবো এখানে টি স্কয়ার, মাইনাস কত আছে এখানে 0, তার মানে কত আসবে 0 স্কয়ার, বসতে হচ্ছে 0। আচ্ছা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যদি স্ক্রিনশট নিতে চাও একটু স্ক্রিনশট নাও তাড়াতাড়ি দেখো। আচ্ছা এবার দেখো, এবার আমরা একটু এখানে দেখি। সো এখন যেটা আসছে তাহলে আমরা কি বলতে পারি, এটা মানে কি, এটা মানে তো s, এটা মানে s, এখানে কি আছে আমার ut প্লাস এখানে কি আছে দেখো হাফ, হাফ অফ a, এখানে কি আছে দেখো t স্কয়ার, কি আছে t স্কয়ার। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম, আমরা কিন্তু আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, এই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। তো এটা কিসের আদিবেগ, এটা হচ্ছে আদিবেগ, বেগ, সরণ, সময় এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। এখানে সরণ আছে, সময় আছে, ত্বরণ আছে, তো সরণ ত্বরণ বেগ এই সবকিছু মিলিয়ে হচ্ছে এটা সমীকরণটা। আমরা তৃতীয় সমীকরণ প্রতিপাদন করে ফেললাম। তোমরা তো শিখে আসছো, এগুলোর প্রতিপাদন তোমরা পারো, শিখে আসছো, সেটা হচ্ছে নরমাল ওয়েতে, ক্যালকুলাস না। আমাদের এখন ক্যালকুলাস নিয়মটা আয়ত্ত করতে হবে, এই জন্য আমরা প্র্যাকটিস করাচ্ছি। আমি চাইলে ডিরেক্ট সূত্র লিখে চলে যেতে পারতাম, তো আমরা এটা শেষ করলাম। এবার আরেকটা লাস্ট একটা সূত্র আছে আমাদের। সো লাস্ট আমাদের সূত্রটা আছে দেখো, এখানে পেয়েছি কি s ut প্লাস হাফ অফ a t স্কয়ার। এবার ফাইনালি আমরা দেখব, তো ফাইনালি আমাদের যে সূত্রটা আছে দেখো, সেই সূত্রটা হচ্ছে দেখো, এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে। আমি একটু বুঝাই দিচ্ছি আবার। আমরা জানি এটা হচ্ছে আমাদের শেষ বেগ ds/dt, ক্যালকুলাস নিয়মে এটা। এখন আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই দেখো। আচ্ছা v এর মান আছে, আমরা জানি v এর মান শেষ বেগ কত u প্লাস at, বাস আমি এখানে v এর মানটা বসাই দিলাম, এটা হচ্ছে v এর মান বসালাম, ঠিক আছে। এবার আমি dt টা এই পাশে নিয়ে আসি, r গুণ করে দিয়েছি, r গুণ করে দিলে এবার r গুণ করে দিয়েছি। এবার দেখো সাইড চেঞ্জ করছি, ডান পক্ষ নিয়েছি বাম পক্ষ, বাম পক্ষ নিয়েছি ডান পক্ষ, অর্থাৎ পক্ষান্তর করেছি। এই পক্ষান্তর করার পরে এখন তো dx আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন মানেই হয় অন্তরীকরণ করো নয়তো যোগজীকরণ করো, হয় অন্তরীকরণ নয়তো যোগজীকরণ। এখন বিষয় হচ্ছে আছে এখানে অল্প একটু জায়গা, অল্প একটু জায়গা, কিন্তু আমি তো বের করছি বিশাল একটা জায়গা, বের আছে আমার এইটুকু, কিন্তু আমি বের করছি এইটুকু। যখন ছোট ছোট অংশগুলি খণ্ড খণ্ড অংশ যোগ করা হয় তখন সমাকলন করি আমরা, আমরা এখানে সমাকলন করবো। কিন্তু যদি এই বিশাল একটা স্পেস থাকতো, আমি ছোট্ট একটা মান বের করবো, তখন অন্তরীকরণ করবো। বিশাল একটা মানে বড় কোনো মান থেকে ছোট ছোট মান বের করা হচ্ছে অন্তরীকরণ, আর ছোট ছোট মানগুলোকে একত্রিত করে বড় একটা মান বের করা মানে হচ্ছে যোগজীকরণ। একদম তোমরা নবম দশম শ্রেণীতে কি করেছো, পলিমার বিক্রিয়া করেছো না? এই পলিমার বিক্রিয়া যেমন একই রকম অনেকগুলো মনোমার নিয়ে কি গঠন করতো, একটা পলিমার তৈরি করতো, আমরা সেই পলিমার করতেছি। রসায়নের পলিমার হচ্ছে ক্যালকুলাস, বুঝতে পেরেছো? মনে করো এটা হচ্ছে তোমরা পলিমার করতেছো, পলিমার বিক্রিয়া। আচ্ছা তারপরে যেটা করছি আমরা এখন ক্যালকুলাস করতে হবে, তো dx দিয়েছি। এই dx কিন্তু dx এর পরিবর্তন কতটুকু হচ্ছে, কতটুকু হচ্ছে আদি ও সরণ থেকে শেষ, x নট থেকে x পরিমাণ, সর্বনিম্ন থেকে একদম সর্বোচ্চ যতটুকু হইতে পারে, বাস। এই সরণির্ণের জন্য সময় কত ছিল 0, আর এই সময় এই সরণ করার জন্য
এই বিন্দুতে পৌঁছানোর জন্য সময় কত লাগছিল t, বাস বসালাম, একই ক্ষেত্রে এটা বসালাম। উল্লেখ হচ্ছে এই যে দুইটাকে দেখো, এইটাকে এটার সাথে গুণ করছি এটা পেয়েছি, এটাকে এটার সাথে গুণ করছি এটা পেয়েছি, তারপরে কাজটা করছি। এরপরে আমরা নিয়ম অনুযায়ী যে dx সমান কি জানি x, dt সমান কি জানি t, এই নিয়মে আমরা করে ফেলছি, বাস। এবার আমরা লাস্ট আরেকটা সমীকরণের মধ্যে আসতেছি। দেখো ফাইনালি যেটা করব আমরা, এই সমীকরণটা তোমরা পেয়েছো হয়তো, তোমরা এটা জানো সবাই। সো দেখো আবার আমরা কি জানি শেষ বেগ, আমরা জানি যে v সমান হচ্ছে dx/dt জানি, dx/dt জানি। আচ্ছা এটা সমান আমি যদি এটা লিখি, বা দেখো তো এখানে লিখতে পারি কি, তো আমি যদি এটা v সমান এভাবে লিখি যে v ইকুয়াল হচ্ছে dx/dt ইনটু হচ্ছে কি dv/dv, তার মানে কি এটা একটা কাটা যাচ্ছে না, তো এটা যদি কাটা যায় কোনো কিছু থাকে আর, দেখো তো আমি এটাকে লিখলাম এইভাবেই লিখতে পারি। দেখো এখন লিখছি হচ্ছে dx বাই, দেখো এখন যেটা লিখবো সেটা হচ্ছে dv বাই, এখানে আমি লিখবো হচ্ছে এখন দেখো dx বাই এই dx বাই dv, তার মানে এটা দেখো এটার সাথে লিখলাম এই, আর আমি যদি এটার সাথে এটা লিখি তাহলে কি লিখতে পারি দেখো তো ডট dv বাই dt, দেখো তো মানে কি করছি জানো, মানে এরকম আছে x/2 আছে ইনটু y/y লিখতে পারি না, দেখো তো এই লিখতে পারলাম। এখন কি করলাম, ধরো যে x/y লিখলাম ডট হচ্ছে y/2 লিখলাম, এই বুঝতে পেরেছো, জাস্ট একটু আমার মানে প্রমাণের স্বার্থে আমি একটা অংশ অতিরিক্ত নিয়ে আসছি এখানে প্রমাণের স্বার্থে। তো দেখো এটাকে আমরা লিখলাম। এবার দেখো এখন আমি যদি লিখি v সমান, আমরা জানি v এর মান কিন্তু আমরা এখানে জানি, তোমরা জানো যে v এর মানটা এখানে কত, আচ্ছা v এর মানটা রাখলাম পরে বসে। এখন এই যে এটা পেয়েছি, কত পেয়েছি dx/dv ইনটু কত পাইছি, এটা মানে কত ত্বরণ, কারণ কি জানি তাই এই যে ত্বরণ, দেখো এই যে ত্বরণ সমান কি জানি, এটা ত্বরণ সমান আমরা জানি এর সমান হচ্ছে dv/dt, dv/dt মানে কি ত্বরণ জানি, তো আমরা এখানে কি করলাম ত্বরণ বসাই দিলাম। তো এবার একটু কাজ করি, আমরা dv-টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে v/dv সমান v/dv কি আসছে এখানে dx adx, কি নিয়ে আসলাম adx, তার মানে বুঝো এইটুকুর পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে এখানে, আর এখানে পরিবর্তন হচ্ছে সরণের, তার মানে কি আমরা সরণের সমীকরণ করব, আর কার করব সরণের সমাকলন করব, আর হচ্ছে বেগের সমাকলন করব। সরণের এদিকে সরণের সমাকলন, এদিকে বেগের সমাকলন করব। তো দেখে ফেলি আমরা কিভাবে করতে হয়। সো এখন যদি করে ফেলি কার আছে বেগ, তাহলে দেখো সমাকলন করতে চাই, এই সমাকলন চিহ্ন দিয়ে দিলাম। এবার বেগের যত পরিবর্তন দেখো তো, আগে কত ছিল 0, আগে কত ছিল u, আর সর্বোচ্চ বেগ কত পাইছো v, ছিল কত u, সর্বোচ্চ বেগ কত হচ্ছে v, কারণ হচ্ছে নিম্ন সীমা থেকে উচ্চ সীমা, নিম্ন সীমা ছিল এটা, উচ্চ সীমা কত এটা। এবার কত আছে v/dv, কত আছে v/dv ইকুয়াল, আচ্ছা এবার দেখো আমি এখানে যদি করি এটা তো বাইরে থাকবে, এখানে এটা থাকবে কি বাইরে, কারণ কি ওর তো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কি x এর পরিবর্তন হবে। যদি x এর পরিবর্তন হয় তাহলে কি আমি x এর পরিবর্তন, দেখো u কখন ছিল x0 এর সময় ছিল না, দেখো তো u ছিল কখন x0 এর সময়, x0 যখন ছিল সরণ ছিল x0, তখন আদি বেগ ছিল কত u, যখন সরণ হয়েছে x তখন শেষ বেগ হচ্ছে কত v, শেষ বেগ কত v, তাহলে দেখো এটার সাথে এটা আর এটার সাথে এটা, উল্লেখ্য যে এটার সাথে টাইম কত t নট, t ইকুয়াল 0, আর এটার সাথে টাইম কত t, এর জন্য টাইম t আর এটার জন্য টাইম কত 0, ঠিক আছে। তাহলে আমরা কি বসাবো এখানে t বসাবো, dx বসালাম। আচ্ছা তো এটা যদি বসাই তাহলে আমরা এখন যেটা লিখতে পারবো, দেখো এখান থেকে এখন লিখতে পারবো আমরা, এই দেখো এখানে v আছে, তো v যদি দেখে কি পেয়েছিলাম মনে আছে, এর পাওয়ার কত, এর কিন্তু 1 আছে, এখানে পাওয়ার কিন্তু 1 আছে, পাওয়ার যদি 1 থাকে তার মানে কি v স্কয়ার হয়ে যাবে, একটা পাওয়ার তো তার আছে, এখন কি হয়ে যাবে v স্কয়ার হয়ে যাবে না। তাহলে কি লিখবো আমরা এখানে, তাহলে আমরা লিখবো এখানে দেখো 1 হচ্ছে এই যে v স্কয়ার ডিভাইড বাই কত 2 v স্কয়ার ডিভাইড বাই 2, এখানে আসবে কত v, এখানে আসবে কত u ইকুয়াল, বুঝছো কি তোমরা, কারণ এখানে তো একটা v আছে এখানে v, তাহলে v যদি থাকে v/dv এর মানে হচ্ছে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে v/dv তার মানে 1 + 1 ডিভাইড বাই কি হবে 1 + 1, বুঝতে পেরেছো, কারণ পাওয়ার 1 বারে আর মোট পাওয়ার দিয়ে ভাগ করি, তাহলে আছে তো অলরেডি 1 আছে, 1 এর সাথে আর 1 যোগ করলে কি হবে v স্কয়ার হয়ে যাবে না, 1 + 1 কি 2 হয়ে যাচ্ছে না, তাহলে v স্কয়ার ডিভাইডেড বাই কত আসছে 2, এই যে দেখো লিখলাম 2। এবার এটার ক্ষেত্রে আসি আমরা a ইনটু কি লিখতে পারি x, a ইনটু x কত x থেকে x0 পেয়ে গেল। আচ্ছা যদি এটা হয় এবার আমরা লিখি এখান থেকে, এবার আমরা কি পাচ্ছি দেখো, এইটা যদি বসাও এটা এখানে কত হাফ আছে, কত আছে এখানে হাফ,
হাফ যদি থাকে কত আছে ভি স্কয়ার, তাহলে এটার সাথে এটা করলে তো ভি স্কয়ারই পাচ্ছ, ভি এর পরিবর্তে ভি বসালে তো কোনো পরিবর্তন হবে না, তাহলে কত পাচ্ছি এখানে ভি স্কয়ার মাইনাস আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। এবার এই ভি এর পরিবর্তে ইউ বসাও, কত আসবে ভি এর পরিবর্তে ইউ বসালে কত ইউ স্কয়ার আসবে, ভি এর পরিবর্তে ইউ বসালে বি এর পরিবর্তে ইউ, দেখো এখানে যদি 2 থাকতো তাহলে ভি এর পরিবর্তে 2 বসাতাম, এখানে 3 থাকলে ভি এর পরিবর্তে 3 বসাতাম, এখানে 4 থাকলে কত হতো 4 স্কয়ার, এখানে 5 থাকলে 5 স্কয়ার, এখানে 6 থাকলে 6 স্কয়ার, এখানে 7 থাকলে 7 স্কয়ার, যত থাকবে তত বসায় দেবা এর পরিবর্তে, ঠিক আছে। আচ্ছা এবার আসো এই পাঁচটা, এবার ঠিক আছে এ এ এখন x এর পরিবর্তে x পাবো, তার মানে কি আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, বাস বসাও, এখানে পাচ্ছি আমরা কত হাফ অফ কত পাচ্ছি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি এখানে দেখো তো পাচ্ছি হচ্ছে দেখো এটা মানে হতো as না as, কেন কারণ তুমি জানো যে s x নট মাইনাস x, s মাইনাস x নট। এবার দেখো এবার আমি এখানে কি বসাতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল হচ্ছে 2as, এই 2 ওই পাশে নিয়ে গেছে, তাহলে এবার সুতরাং ভি স্কয়ার সমান কত পাচ্ছি ভি স্কয়ার সমান পাচ্ছি আমরা ইউ স্কয়ার প্লাস 2as, ফাইনাল শেষ। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণগুলো আমরা প্রতিবেদন করে ফেললাম, আমরা শেষ সমীকরণ পড়ে ফেলছি।